নিজের মায়ের প্রতিশোধের বদলা নিতে ডিকেকে বাবা হিসেবে মেনে নিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডিকেকে কম্পাস বলতে থাকে, আপনি আপনি কোনো চিন্তা করবেন না। আপনি কি ভেবেছেন আমি কিছু জানি না? আমি সবটাই জানি। আমি আমি সবকিছু জানি যে আমি আপনার মেয়ে আর আপনি আমার জন্মদাতা পিতা। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় ডিকে। ডিকে বলতে থাকে, এসব কি বলছো তুমি? তুমি আমার মেয়ে মানে? আমি যে তোমার মাকে বারবার জিজ্ঞেস করলাম, তোমার মা তো কিছুতেই বললো না। ও তো বললো যে তুমি অভিজিৎ ভৌমিকেরই সন্তান, তুমি আমার সন্তান নও। কিন্তু তুমি এখন কি করে কনফিডেন্স নিয়ে বলছো যে তুমি আমার সন্তান? তখন তখন কম্পাস বলতে থাকে, আমি জানি যে আমি আপনার সন্তান, কারণ আমার মা আমাকে সবকিছু খুলে বলেছে। আমার মা আর আমার বাবা আমাকে সবকিছু খুলে বলেছে। আসলে উনি হচ্ছে আমার আসল বাবা নন, উনি আমাকে পেলেছে, তাই উনি আমার বাবা, তাই উনাকে আমি বাবা বলে ডাকি। এরপরে দেখা যায় ডিকে বলতে থাকে, তুমি সত্যি বলছো তুমি মাই ডটার? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, আমি আমি আপনারই মেয়ে, আর আমি চাই যে আমি আপনার মেয়ে আপনার সঙ্গে থাকতে। আমি এভাবে অনেকদিন তো অন্যজনের সঙ্গে থেকেছি, এবার আমি চাইছি যে আমি আমার নিজের বাবা মার সঙ্গে একদম একবারে মিলেমিশে থাকবো। সবাই বলবে যে ওই দেখো কম্পাসের বাবা, কম্পাসের মা। তখন এ কথা শুনে ডিকে গলে যায়। ডিকে বলতে থাকে, তুমি সত্যি বলছো যে তুমি আমার মেয়ে? আমি কিন্তু এই সাম্রাজ্য পুরোটাই শুধুমাত্র তোমার জন্যই রেখেছি। শুধুমাত্র তুমি একমাত্র উত্তরাধিকারী আমার এই সাম্রাজ্যের। তুমি এই সবকিছু পাবে, তাই তোমাকে সবটা তো দেখে নিতে হবে। মা, তুমি প্লিজ আমার সঙ্গে আমার বিজনেসে জয়েন করো, আমার বিজনেসে বসো, আমার বিজনেসটা বোঝার চেষ্টা করো। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, আমি বসবো, অবশ্যই বসবো। আমি আমার বাবার বিজনেসে বসবো না তো কার বিজনেসে বসবো বলুন? তখন দিকে বলতে থাকে, তুই আমার মেয়ে, তুই আমাকে বলুন বলুন করছিস কেন? আমি তোর বাবা, তুই আমাকে তুমি বলে বলবি, তুই আমাকে বাবা বলে রাখবি, তুমি বলে বলবি। তুই এভাবে এভাবে আপনি আপনি করছিস কেন? আমি তো বুঝতে পারছি না কিছু। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে বাবা, আমি এখন থেকে তোমাকে তুমি করেই বলবো আর বাবা বলেই ডাকবো। তখন ডিকে বলতে থাকে, ঠিক আছে মা, আমি চাই যে তুই সারা জীবন আমার কাছে থেকে যাস। তোর মা তো আসবে না, তোর মা যদি আসতে চায় আমি বারণ করব না, ও আসতে পারে, আমি ওকেও রাখবো। আর অভিজিৎ ভৌমিক তোকে তোকে এত বছর হলে পেলেছে, এত বছর হলো তোকে এই শিক্ষাগুলো দিয়েছে। আমি ওনাকেও পালতে রাজি আছি, আমার কোনো সমস্যা হবে না। শুধু তোর মা তোর বাবাকে আসতে বল, কোনো সমস্যা হবে না। তখন কম্পাস বলতে থাকে, না, আমি এখানে ওদেরকে আনতে চাচ্ছি না, কারণ মা আসবে না বাবাকে ছাড়া, আর বাবা আসলে আমি ওনার সামনে তোমাকে যদি তোমার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে মিশি, তবে ওনার কষ্ট হবে। তার থেকে ওনাকে এখানে না আনাটাই বেটার হবে। তখন ডিকে বলতে থাকে, তোর যেটা ভালো মনে হবে সেটাই করবি। তখন ডিকে বলতে থাকে, তুই যে এই যে এক্সপেরিমেন্ট গুলো করতে পারিস, এই কাজগুলো আমার ল্যাবে বসেও করতে পারিস। আমার এক্সপেরিমেন্টের ল্যাব আছে অনেক, সেখানে বসে নিজের এক্সপেরিমেন্ট গুলো করে নিজেকে সবার সামনে উপস্থাপনা করতে পারিস। আর ওই ফর্ম আমি আমি আমার কি ভাগ্য, আমি যে এই বাইরের দেশ থেকে এই ইন্ডিয়াতে এসেছি যার সঙ্গে লড়াই করতে, যার থেকে ফর্মুলা ছিনিয়ে নিতে। সেই আমার মেয়ে। আমি কিছুতেই জানতাম না যে তুই আমার মেয়ে, কিন্তু এখন জানতে পেরে আমার যে কতটা ভালো লাগছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। তখন কম্পাস বলতে থাকে, ঠিক বলেছ, আমারও অনেক ভালো লেগেছিল যে তুমি আমার বাবা। তখন এ কথা শুনে ডিকে বলতে থাকে, আমার যে সাম্রাজ্য প্রাচুর্য সবকিছু তোর, তুই ছাড়া আমার আর কেউ নেই মা। তুই সবকিছু বুঝে নে, তুই নিজের জিনিসগুলো নিজে সবকিছু বুঝে নে, দেখে নে। তখন কম্পাস বলতে থাকে, আমাকে তো দেখে নিতেই হবে, জিনিসপত্র যেহেতু আমার, আমি যেহেতু উত্তরাধিকারী, তবে তো আমাকে সবটা খুঁটিয়ে দেখতে হবে, তাই না বাবা? তখন ডিকে বলতে থাকে, হ্যাঁ রে মা, তোকে সবকিছু আমি বুঝিয়ে দেব, সবকিছু দেখিয়ে দেব। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে। এই বলে কম্পাস বলতে থাকে, আমি একবার ওখানে যেতে চাই। তখন ডিকে বলতে থাকে, কোথায় যাবি তুই? তখন কম্পাস বলতে থাকে, ও বাড়িতে বাবা আর মায়ের সঙ্গে দেখা করতে। তখন ডিকে বলতে থাকে, কেন আবার ওখানে কেন? তুই না বললি ওদেরকে কিছু জানাবি না? তখন কম্পাস বলতে থাকে, আমি যদি হঠাৎ করে এভাবে উধাও হয়ে যাই তবে তো ওরা খোঁজাখুঁজি করবে। তার থেকে ভালো আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলে ওদেরকে বলে আসি যে আমি এখানে থাকতে পারবো না, আমি আমার বাবার সঙ্গে থাকবো। এই বলে আমি ওদেরকে বলে চলে আসবো।
তখন ডিকে বলতে থাকে, ঠিক আছে মা, তোর যেটা ভালো হবে তুই সেটাই কর, কিন্তু আমার কাছে কিন্তু তোকে আসতে হবে, তুই আমার কাছেই থাকবি, তা না হলে আমার এই সাম্রাজ্যর কি হবে বল? এই সাম্রাজ্যগুলো সামলাবে কে? এতগুলো এতগুলো ফার্মা ফ্যাক্টরি আমি একা সামলাতে পারছি না। তুই যদি নিজের জিনিসগুলো নিজে বুঝে নিতে শিখে যাস তবে তবে আমি একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারবো। এই বলেই কম্পাসকে বলতে থাকে, গাড়ি নিয়ে যা, গাড়ি নিয়ে তারপরে তুই ওখান থেকে ঘুরে আবার গাড়িতে করে ফিরে আসবি। তখন কম্পাস বলতে থাকে, গাড়ির কোনো প্রয়োজন নেই, গাড়ি নিলে সবাই সবাই আমাকে দেখে লোভী মনে করবে, কিন্তু আমি তো লোভী নই, আমি লোভী, আমার বাবার লোভী, আমি আমার বাবাকে কাছে পেতে চাই, এই লোভটা আমার আছে, কিন্তু আমি তো টাকা পয়সায় লোভী নয়, তাই না? তখন দেখা যায় ডিকে বলতে থাকে, ঠিক আছে মা, তোর যেমন ভালো হবে তুই চলে যা। এরপরে দেখা যায় কম্পাস সেখান থেকে বেরিয়ে অভিজিৎ ও অঞ্জনার কাছে চলে আসে। তখন অঞ্জনা অভিজিৎ বলতে থাকে, কম্পাস তুই কোথায় গিয়েছিলি? তোর শাশুড়ি মা ফোন করেছিল, তোর শাশুড়ি মা বললো যে তুই নাকি ফাংশন থেকে হঠাৎ বেরিয়ে গেছিস, তোকে ওনারা খুঁজছে, প্লিজ মা আগে ফোন করে ওদেরকে সবটা জানা। তখন কম্পাস বলতে থাকে, আমি আগে তোমাদের সঙ্গে কথা বলতে চাই, তারপরে সবকিছু। এরপরে অভিজিৎকে কম্পাস বলতে থাকে, বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, তুমি কথাটা কিভাবে নেবে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু কথাটা আমাকে বলতেই হবে। আমি ডিকের কাছে চলে যেতে চাই। তখন এই কথা শুনে অঞ্জনা আঁতকে উঠে। অঞ্জনা বলতে থাকে, এসব কি বলছিস তুই? তুই ওখানে কেন যাবি মা? ও ও ভালো নয়, ও ভালো নয়, তোকে মেরে ফেলবে। তখন কম্পাস বলতে থাকে, না মা, ও আমাকে মেরে ফেলবে না, ওর সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক, বলো আমাকে কি করে মারবে? আমি ওর সঙ্গে দেখা করেছি, ও অনেক অনেক এক্সাইটেড, আমাকে আমাকে অনেক ভালোবাসবে, আমাকে আমাকে বলছে যে ওর ফ্যাক্টরি গুলো ওর সাম্রাজ্যের মাথায় বসতে আমাকে। আমি এত বড় সুযোগ কি করে হাতছাড়া করি বলো তো? আমি তো চেয়েছিলাম আমি অনেক বড় বৈজ্ঞানিক হব, অনেক বড় সায়েন্টিস্ট হব, সেই সুযোগটা তো এসেছে। আর বাবা তুমি তো চাও যে আমি সায়েন্টিস্ট হই, তাই না? তখন অভিজিৎ বলতে থাকে, হ্যাঁ আমি চাই, কিন্তু ওই ডিকে লোকটির সঙ্গে নয়, কারণ ডিকে লোকটি অনেক বাজে, অনেক খারাপ লোক, ওর সঙ্গে তোকে আমি কিছুতেই কিছুতেই থাকতে দিতে পারি না। তখন কম্পাস বলতে থাকে, কেন কেন আমি তো থাকতে চাই, আমার কোনো সমস্যা নেই, তবে তোমাদের কেন সমস্যা হবে বলো তো? আমি 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 এই দিদি ভাইকে বলে দেব তোমাদের তোমাদের একটু খেয়াল রাখবে, আর আমি চলে যাচ্ছি, আমাকে তোমরা আর খোঁজো না। এই কথাগুলো বলে তখন কম্পাস চলে যাবে। তখনই অভিজিৎ বলতে থাকে, এই প্রতিদান দিলি মা? আমি তো তোকে এভাবে মানুষ করিনি, আমরা তো তোকে এভাবে এভাবে বড় করিনি, তবে আজ কেন তুই আমাকে এ প্রতিদান দিলি? আমি তো তোর বাবা, তাই না? তুই যদি আজকে না জানতি যে ডিকে তোর বাবা, ডিকের এত অর্থ সম্পদ আছে, তবে কি তুই আমাদের ছেড়ে ডিকে অন্য কোনো মানুষের কাছে যেতে পারতি? আর আজকে ডিকের সম্পত্তি দেখে তুই আমাকে বলছিস যে এত বড় সুযোগ হাতছাড়া করতে পারবি না? তোর লজ্জা করছে না? আমি তো তোকে নিজের প্রাণপণ দিয়ে ভালোবেসেছি অঞ্জনা, দেখেছো আমাদের মেয়ের অধঃপতন হয়েছে। তখন কম্পাস বলতে থাকে, এই যে এখন এখন সবাই অনেক বদলাচ্ছে, আমাকেও তো আপডেট হতে হবে, তাই না? আমাকেও একটু কিছু বদলাতে হবে। কতদিন আর এভাবে এভাবে থেকে যাব বলো তো? তখন ডিকে বলতে থাকে, তুই তার মানে আমাকে অপমান করছিস যে আমি মধ্যবিত্ত? তখন কম্পাস বলতে থাকে, মোটেও নয়, মোটেও এরকম কিছু বলিনি আমি বলেছি যে আমি এরকম আর কতদিন থাকবো, একটু তো চেঞ্জ হতেই পারি, তাই না? আমাকে তো একটু চেঞ্জ হতেই হবে, তাই আমি ডিকের সঙ্গে চলে যাব। ডিকে তো আমার বাবা, আর তুমি তো আমার বাবা নও, তাই না? ডিকেই তো আমার জন্মদাতা বাবা, ওর সঙ্গে আমার রক্তের কানেকশন। তাই এই বলে কম্পাস সেখান থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি সরি বাবা, আমি কিছুতে এখন তোমাকে কিছু বলতে পারবো না, কারণ তোমাকে যদি আমি কিছু বলি তবে তুমি আমাকে কিছুতেই যেতে দেবে না, তুমি রাজি হবে না, তাই আমি তোমাকে এখনো কিছু বলতে পারছি না, আমি সবটা আগে ম্যানেজ করব, তারপরে তোমাকে এসে সারপ্রাইজ দেব। এই বলে কম্পাস হাঁটছে। ঠিক তখনই বিহান ফোন করে বলতে থাকে, কম্পাস তুমি কোথায়? তখন কম্পাস বলতে থাকে, আমাকে আর ফোন করবেন না বিহান স্যার। তখন কম্পাসের কথা শুনে বিহান বলতে থাকে, এসব কি বলছো? তোমাকে ফোন করবো না মানে? কেন কেন কি হয়েছে? কোনো কি সমস্যা হয়েছে? তখন কম্পাস বলতে থাকে, না সমস্যা হয়নি, কিন্তু কিন্তু আপনি আর আমাকে ফোন করবেন না, কারণ আমি আপনাদের বাড়িতে আর কখনো যাব না। আমি এখন থেকে ডিকের সঙ্গে থাকবো, ডিকের কাছে থাকবো, কারণ ডিকে আমার জন্মদাতা পিতা। এ কথা শুনে হৃদ বলতে থাকে, আমি তোমাকে বলতে শুনে ফেলেছি, ভুলবশত আমি শুনে ফেলেছি, জানি এটা শোনাটা উচিত হয়নি আমার, কিন্তু আমি শুনেছি।
তখন কম্পাস বলতে থাকে, শুনেছেন ভালো হয়েছে, কিন্তু কিন্তু এই কথাগুলো মাথায় রাখবেন। আমি আমার বাবার সঙ্গে এখন থেকে থাকবো, আর আমি আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন বিহান বলতে থাকে, এসব কি বলছো তুমি? তুমি কলেজে আসবে না? তখন কম্পাস বলতে থাকে, না আমি আর কলেজে আসবো না, কারণ আপনি যখন ইচ্ছে হবে আমাকে কলেজে ঢুকাবেন, যখন ইচ্ছে হবে ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিবেন। এটা তো হবে না, এটা তো আমি বারবার মেনে নিতে পারবো না, তাই না? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে ডিকের সঙ্গেই থাকবো, আর আমি এখানে এখানে থাকবো না, আমি বিদেশে চলে যাব। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, কম্পাস তুমি সিরিয়াসলি এই কথাগুলো বলছো? তুমি বলতে পারছো এই কথা আমাকে? তখন কম্পাস বলতে থাকে, কেন পারবো না? আপনি যদি সবসময় মোনাকে নিয়ে আমার সামনে এরকম করে সিক্রেট করতে পারেন, তবে আমি কেন পারবো না বলুন তো? তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, আমি বুঝতে পারছি না কম্পাস, তুমি এরকমটা কি করে হয়ে যাচ্ছ? এতটা এতটা নিষ্ঠুর কি করে হচ্ছ? তোমার বাবা তোমার মা ওরা তো অসুস্থ, ওদেরকে তুমি কার কাছে রেখে যাচ্ছ বলো তো? তুমি ওদের ওদের ঋণ এত সহজে ভুলে গেলে, এত সহজে ওদের ঋণ শোধ করে দিলে? তখন কম্পাস বলতে থাকে, আমি আমি যেটা করেছি বেশ করেছি, এতে কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো কৈফিয়ত দিতে হবে না, তোমার যা খুশি যা ইচ্ছে তুমি করতে পারো, আমাদের কোনো সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছে তুমি করে নাও। তখন কম্পাস এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় ঋতুজাকে ফোন করে বলতে থাকে, মা আমি তোমাকে একটা কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবে। তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ রে মা বল। তখন কম্পাস বলতে থাকে, আমি তোমাকে বিশ্বাস করি মা, আমি জানি যে তুমি সবকিছুতে আমাকে হেল্প করবে, তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমি আমি এই যে এইগুলো কাজ করতে যাচ্ছি, কিন্তু এর জন্য বিহান স্যার আর আমার বাবা মাকে একটু কষ্ট দিতে হবে, কিন্তু আমি জানি যে ওরা একটু কষ্ট পেলে কোনো সমস্যা হবে না। আমি আমি তোমার কাছে আমার বাবা মাকে রেখে যাচ্ছি, আর বিহান স্যারকেও রেখে যাচ্ছি। প্লিজ তুমি তুমি ওদেরকে দেখে রেখো, ওদের যেন কোনো ক্ষতি না হয়, কারণ আর আমার বাবা মার ডিকের পক্ষ থেকে কোনো ক্ষতি হবে না, কারণ ডিকের কাছে থাকবো আমি, ডিকে কোনোভাবেই আমার বাবা মার ক্ষতি করবে না। বাকি থাকে অভিকেন দত্ত আর অখিলেশ চৌধুরী আর মুক্তি মাসি, এদের হাত থেকে তুমি বাবা মাকে রক্ষা করতে পারবে না মা? তখন ঋতুজা বলতে থাকে, তুই যে এভাবে যাচ্ছিস ওরা তো অনেক কষ্ট পাবে, তোর মাকে এই অবস্থায় তুই রেখে যাচ্ছিস, উনি তো আরো ভেঙে পড়বে। এমনিতে ডিকে কে দেখে উনি অনেক ভয় পাচ্ছে, তারপরেও উনি যদি ওনাকে তুই এভাবে বলেছিস যে ওনাকে ছেড়ে তুই ডিকের সঙ্গে চলে যাচ্ছিস, তবে তো তোর মা একদম ভেঙে পড়বে, ওনাকে ওনাকে তো বাঁচানোই সম্ভব হবে না। এভাবে যদি ওনার শরীরটা আরো ডিটোরিয়েট করে যায় তখন কি করবি তুই? তখন কম্পাস বলতে থাকে, মা আমার এখন করার কিছু নেই, তুমি একটু সবটা ম্যানেজ করে নিও, ওদেরকে বুঝিয়ে বলো, সবটা সবটা ওদেরকে বুঝিয়ে বলো। আমি জানি ওদেরকে তুমি বুঝিয়ে বললে তোমার কথা ওরা বুঝবে, আর আমি যদি এখন বোঝাতে চাই তবে আমার উপরে আমি জানি সবসময় নজর রাখা হচ্ছে, তাই আমি যদি বোঝাতে চাই তবে ডিকের লোক সবকিছু জেনে যাবে। আমি আড়াল থেকে তোমাকে এই কথাগুলো বললাম, আর আমি আমি তোমার সঙ্গেও যোগাযোগ করতে পারবো না, কারণ আমার ফোনে যদি তোমাদের সঙ্গে আমি যোগাযোগ করি তবে ডিকে বুঝে যাবে যে আমি ওকে ধরার জন্যই ওর কাছে এসেছি, ওকে ওকে নিজের বাবা বলে স্বীকৃতি দিয়েছি। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, মারে তুই সাবধানে থাকিস, তোর যেন কোনো ক্ষতি না হয়, তোর যদি কোনো ক্ষতি হয় তবে কিন্তু আমি তোর বাবা মাকে কোনোভাবে নিজে কৈফিয়ত দিতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। বিহানকে আমি কি জবাব দেবো বলতো? বিহান তো এক্ষুনি বাড়ি আসবে, বাড়ি এসে তো আমাকে ধরবে আর বলবে, মা দেখেছো কম্পাস এরকম করে আমার সঙ্গে কথা বললো, তখন আমি কি করব? তখন তখন কম্পাস বলতে থাকে, তুমি কিছু একটা বলে দিও, তুমি বলে দিও যে তুই বারবার মেয়েটাকে যেভাবে যেভাবে কষ্ট দিয়েছিস এটা করাই তো স্বাভাবিক, ও যা করেছে বেশ করেছে, ও তো কোনো ভুল করেনি। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, ঠিক আছে আমি এদিকটা দেখবো, তুই ওই দিকটা ঠিকঠাক ভাবে করিস, আর আর এটা এটা করার কি মোটেও ঠিক হচ্ছে? আর এটা করার কি কোনো প্রয়োজন ছিল বল? তখন কম্পাস বলতে থাকে, আমি আমি নিজে আমি মেয়ে হয়ে ওনার ওনার পুরো সাম্রাজ্য ভেঙে দেব মা, আমি ওনার মেয়ে হয়ে এখন এবার ইতিহাস করবে যে নিজের মেয়ে হয়ে তার বাবার সাম্রাজ্য ভেঙে দিয়েছে, সাম্রাজ্য একদম একদম ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, তুই ডিকে কে চিনিস না, ও কতটা প্রভাবশালী লোক, ও যদি জানতে পারে যে তুই প্ল্যান করে এসেছিস তবে তোকে ওখানে মেরে দেবে মা, তুই এসব করিস না। তখন কম্পাস বলতে থাকে, মা এখন আমার এত কথা বলার সময় নেই, আমাকে এখন যেতে হবে। এরপরে ফোনটা কেটে দিতে যাবে তখন কম্পাস বলে ওঠে, মা তুমি একটু বিহান স্যারকে বুঝিও, ওনার তো মাথা গরম, উনি তো আবার আবার আমাকে না পেয়ে মোনা ম্যাডামের কাছে চলে যাবে, মোনা ম্যাডামের কাছে গেলে কিন্তু মোনা ম্যাডাম আবার আবার বিহান স্যারকে নিজের জালে ফাঁসাতে শুরু করবে, আর ওখানে গেলে
ওখানে গেলে কিন্তু বিহান স্যার মোটেও ভালো ভালো থাকতে পারবে না, কারণ কারণ মোনালিসা একটা ক্রিমিনালে তৈরি হয়ে গেছে, আর ওকে ক্রিমিনালে তৈরি করছে মুক্তিমাসি আর আর দাদু। আর আমি চাই না যে বিহান স্যার এরকম কোনো ঝামেলায় ফেসে যাক। তুমি একটু সবটা সবটা সামলে নিও, ঠিক আছে মা?